ব্যাঙ্গালোর এখন পিক সামারের দিকে এগোচ্ছে। ইচ্ছাটা আমার যদিও ছিল যে লুচি তরকারি, কিন্তু লুচিটা সাহস করে বললাম না। আমরা চেষ্টা করছি রোবটবা হওয়ার। এই ধরনের কাজবাজ একদমই পয়লা বৈশাখের আগের মোডে আমরা চলে এসেছি, ঘর পরিষ্কার করা। কতদিন ধরে আমরা প্ল্যানই করে যাচ্ছিলাম ঠাকুরের আসনটাকে ঠিক করতে হবে। আচ্ছা ইয়ে খারাপ হয়ে গেছে। আচ্ছা আমার আবার না বেশ এরকম উঁচুতে ভালো লাগে, মানে মনে হয় যে মানে ঠাকুর একটু উপরে থাকলে ভালো। চলো ভালো দিনের আগে হয়ে গেছে, নতুন বছরে ঠাকুরও নতুন নতুন আসনে বসবে। সেটাই, পুজো দিয়ে এখন আমি বেরোচ্ছি আর প্রচুর ভিড়, প্রচুর মানুষজন আসছে। গত 3 দিন ধরে বৃষ্টি হবে করে করে গুমোট একটা ওয়েদার ছিল, ফাইনালি এই বৃষ্টিটা নামলো। রেশমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে আমাদের বাড়িতে কি করে লাড্ডু গোপালের পুজো করি, কিন্তু লাড্ডু গোপাল কি করে এসেছে আমাদের বাড়িতে সেটা না বললে হয়তো বুঝতে পারবে না। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আরও একটা সকাল, শনিবার সকালে ব্লগ শুরু করছি। একটু সকাল সকালে শুরু করেছি। এখন যেই রোডটা দেখালাম তোমাদের এত ভালো লাগছে, তবে ওদিকে কিন্তু আমাদের ব্রেকফাস্টেরও প্রস্তুতি শুরু হয়ে গেছে। যেটা বলছিলাম, এখন সকাল সকাল না রোডটা এত ভালো লাগছে, একটু সময় বারান্দা দাঁড়ালাম, একটু জানলার পাশে গিয়ে বসলাম, তবে ঘন্টাখানিক বাদে এই রোডটা, এই সুন্দর রোডটা সুন্দর থাকবে না, তখন না জ্বালা পোড়া গরম হয়ে যাবে। ব্যাঙ্গালোর এখন পিক সামারের দিকে এগোচ্ছে, আর মোটামুটি 1-1.5-2 মাস, মে লাস্ট পর্যন্ত এরকম একটু সহ্য করতে হবে। তারপরে আবার সেই সুন্দর ওয়েদার, বৃষ্টি বাদল সব চলে আসবে। আর কিচেনের আওয়াজ শুনতে পাচ্ছ, প্রেসার কুকারের আওয়াজ শুনতে, কি রান্না হচ্ছে কত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো স্যাটারডে মর্নিং জানোই আমরা বাড়িতে থাকি। আমার সাথে নেওয়া হচ্ছে। আর আজকে রিমো বললো অনেক দিন রুটি তরকারি খাই না সকালে, তো পাতি বানাতে রুটি আর আলুর ঝোল ছিল। আমার ইচ্ছে ছিল না, আমার অন্য কিছু বানানোর ইচ্ছে ছিল না। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ইচ্ছাটা আমার যদিও ছিল যে লুচি তরকারি, কিন্তু লুচিটা সাহস করে বললাম না। আমরা চেষ্টা করছি রোবটবা হওয়ার, এখন আর লুচি টুচি বলে না, এইজন্যই বলিনি। না ঠিক আছে, দুটো পরোটার মতো করে বানিয়ে দিও আমাকে। পরোটা তুমি জানো আমি ওইটাই খাই, আমি ওই শুকনো রুটি একদম খেতে পাই না, মানে ওটা আমার আলাদা করে আবার বলতে হবে তোমাকে। না তো তেলটা অ্যাভয়েড করার তো প্ল্যান। ওই একটু 2 ফুটা তেলে কিচ্ছু হয় না, এত রান্না হচ্ছে তেল দিয়ে কিছু, তাতে কিছু হয় না। এটা 2 ফুটা তেলে আর কিছু বিশাল কিছু হয়ে যাবে। হ্যাঁ, তো ওরকম করে তো বানাও। আমাদের আজকের ব্রেকফাস্ট রুটি তরকারি, একটা মিষ্টি যেটা বাবাইদা কালকে নিয়ে এসেছিল। তরকারিটা যদিও একটা সাদা আলুর তরকারি হওয়ার কথা ছিল, রিনির হাতে হলুদের কোটাটা ঠট করে উল্টে গেছে। আরে মানে ওইটাই আর কি, বেসিক্যালি একটু হলুদটা বেশি পড়ে গেছে। হ্যাঁ, গোলমরিচ দিয়ে দিয়েছিলাম আমি, তুমি তো দাও নাই, আমি অ্যাড করে দিয়েছিলাম গোলমরিচ। ভালো লাগে গোলমরিচের ঝালটা, ইজ প্লেজেন্ট ঝাল। তুমি কিছুই বানাও না এখন, দিদি আসার পর থেকে হাত তুলে ফেলেছে একদম। তো চলো এটা খাওয়া দাওয়া করে নিই। তবে রিনিকে আজকে আমি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম একটা রান্না করার, কিন্তু রিনি আজকে বলেছে কমপ্লিটলি করবে না। হ্যাঁ মানে এটা কি যে স্যাটারডে দেখে আমি কিছুই করবো না, মানে ইচ্ছা করলেও করবো না। এই ধরনের কাজবাজ একদমই পয়লা বৈশাখের আগের মোডে আমরা চলে এসেছি, ঘর পরিষ্কার করা। আর আজকাল ব্যাঙ্গালোরে এত ডাস্ট হচ্ছে, মানে এভরি উইকডেগুলোতে তো আমরা করতে পারি না, উইকেন্ড সময়, কিন্তু ফ্রাইডে আস্তে আস্তে ঘরটাকে আর দেখার মতো থাকে না। দিদিকে বললে ও করে, একদিন করে মাঝখানে, কিন্তু সেটা আর হয় না। একদিন ডাস্টিংটাও করে বুধবার বা বৃহস্পতিবার নাগাদ, কিন্তু সেটা আমি বুঝতে পারি না, সন্ধ্যেবেলা আবার জেকেছি। বোঝা যায় না, ভীষণই। এখন খুব ধুলো হচ্ছে এখানে, এত ড্রাই ওয়েদার হয়ে গেছে। এই দেখো টেবিলের কি অবস্থা। আমি বসে বসে কিছু ব্লগস দেখছি, আমার অফিসের কাজ চলছে, আমার একটু কাজ আছে কালকে বাইরে যাওয়ার জন্য না, কাজগুলো আমার কমপ্লিট হয়নি, এখন ওগুলোই করতে হচ্ছে। মানে সন্ধ্যেবেলাটা না, ওটা সায়াটা কিছু চলে, নালে না মনে হয় না যে বাড়ি থেকে কাজ করছি, ব্যাপারটা এরকম বোরিং লাগে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এইটাকে গুছোতে হবে, তো তাতে এই কাজগুলো শেষ করে তখন তার হয়নি কালকে। ঠিক আছে, আজকে করে নেব। কতদিন ধরে আমরা
প্ল্যানই করে যাচ্ছিলাম ঠাকুরের আসনটাকে ঠিক করতে হবে ফাইনালি আজকে দিনটাও ভালো বলো, আজকে হনুমান জয়ন্তী আছে, পূর্ণিমাও পড়েছে, সেটাই। আর পয়লা বৈশাখ আছে 2 দিনের মধ্যেই। তো এটা এখন এই ঠাকুরের আমাদের আসনটাকে নিচে ছিল এতদিন, ওটাকে উপরে তোলার আমাদের ব্যবস্থাটা হয়ে গেছে, ঠাকুরের একদম আলাদা করে একটা পুরো সেট আপ। এর মধ্যে এটে যাবে আমাদের ওই একটা বক্স, ওখানে বক্স ছাড়া নিচে কয়েকটা বাসন ছাড়া আমাদের তো আর মানে ঠাকুরের একদম আলাদা করে সংসার করার মতো বিশাল নেই। আমরা তো সব কিছু মেপে ঝুঁকে ছোট করেই নিয়েছি নিজেদের মতো করে। গত 1 ঘন্টা ধরে একটা বিশাল সমস্যার সম্মুখীন হয়ে বসে রয়েছিলাম। হঠাৎ করে দেখছি কারেন্ট নেই, ব্যাকআপও আসছে না। তো আমাদের এই বাড়িতে তো পাওয়ার ব্যাকআপের সুবিধাটা রয়েছে, তো ব্যাকআপ আসছে না। আমরা ভাবলাম কি জানি হয়তো কিছু একটা অসুবিধা হয়েছে, চলে আসবে। মাঝে মধ্যে হয়, মানে লাস্ট 1 বছর ধরে যে আমরা এখানে আছি, 1বার কি 2বার এরকম হয়েছে যে ব্যাকআপটা কিক ইন করতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগে। বসে আছি আমরাও, তারপরে কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি, খেয়াল নেই। আধ ঘন্টা করে রিয়েলাইজ হচ্ছে যে এখনও ব্যাকআপ আসেনি, কারেন্টও নেই, কিছুই নেই। তারপরে বাইরে গিয়ে দেখলাম দেখি সবার বাড়িতেই পাওয়ার আছে, আমাদের বাড়িতেই নেই। ম্যানেজারকে ফোন করলাম সোসাইটির, সে তারপরে বললো যে না সবখানেই পাওয়ার আছে। তারপরে জানতে পারলাম যে আমাদেরই যেখান থেকে বেসিক্যালি এসি ডিসি যেটা মেইন কানেকশন আছে সেখানেই কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা রিপ্লেস করতে হবে। তারপরে আবার ইলেকট্রিশিয়ান পাঠালো, সে ওটা রিপ্লেস করলাম। এই জাস্ট মাত্র এখন কারেন্ট আসলো। মাঝে মধ্যে যে কি যেদিনই কাজ বেশি থাকবে ঘরে সবকিছু নিয়ে, ওদিনই একটা কিছু না একটা এরকম আসবে যেটার জন্য সব ডিলে হয়ে যায়। এই যে দিদিও এসেছে রান্না করতে, মিক্সি চালাতে পারছে না, করতে পারছে না, এগুলো সব কিছুর জন্য একটু সব কিছু ডিলে হয়েই গেল। কিন্তু ঠিক আছে, ফাইনালি আসলো, অ্যাটলিস্ট হয়ে গেছে। তোমার আবার এসেছে। হ্যাঁ স্যার 1 সেকেন্ড आते हैं। हाँ सर, अच्छा ये खराब हो गया था, अच्छा ओके। দিয়ে গেল যেটা খারাপ হয়ে গেছে, এখন আবার ওনারকে বিলটা পাঠাতে লাগবে। আমি কেন দেবো এটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওনার দিয়েই দেয় আমাদের। ওনার ওদিকে মানে সত্যি ভালো, ভদ্র। আমাদের নতুন সিংহাসনটা কেমন লাগছে বলো? ও পুরো সেটআপ হয়ে গেছে না? ঠাকুর তো বসিয়ে দিয়েছি, আর একজন ঠাকুর ভেতরে ছিল, সরস্বতী ঠাকুর, সেটা কাছে বের করা হয়েছে, জায়গার অভাবে এটা বাইরেই বেরোচ্ছিল না। তো হ্যাঁ মোটামুটি সেটআপটা না আমার আবার না বেশ এরকম উঁচুতে ভালো লাগে, মানে মনে হয় যে মানে ঠাকুর একটু উপরে থাকলে ভালো, মানে যে তোমরা চলাফেরা করো। আমার নিচে খুব একটা পছন্দ হয় না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অ্যাকচুয়ালি একদম পাকার সাথে লাগিয়ে রাখা আমারও ভালো লাগে না, কারণ ওই পাকাতে আমরা হাঁটছি, করছি। ঠাকুর ঘরটা সেপারেট হলে তাও হয়, হ্যাঁ ঠাকুর ঘরটা সেপারেট হলে তাও হয়, কিন্তু বাট স্টিল একটু উঁচাতে ভালো লাগে। ছিল আমাদের এই সিংহাসনটা, দ্বিতীয় রিয়ারা ওদের একটা পুরনো সিংহাসন ছিল, কারণ ওরা একটা পুরো এরকম কাবার্ডের মতো একটা সেটআপ বানিয়েছিল, এটা ওদের ফেলে দেওয়ার মতো একটা ব্যাপার ছিল। তো ওরা আমাদেরকে বললো তোদের যখন নেই তো এটা ইউজ করে নে, তো বেশ ভালোই ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ আর সুবিধা আমাদের যখন আছে তো কি অসুবিধা। হ্যাঁ এখন তো লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, রিমো আবার একটুখানি মিষ্টি আনিয়েছে। আজকে খুব ভালো একটা দিন, আজকে হনুমান জয়ন্তী, পূর্ণিমাও আছে। আমি জানি না তোমরা কেমনভাবে সেলিব্রেট করছো, আমাদের এটা খুব ভালো লাগছে যে আজকে একটা ভালো দিনে আমি ঠাকুরের সিংহাসনটা পাততে পারলাম। একটা বিশাল বড় স্যাটিসফ্যাকশন আছে বলতে পারো, কারণ কি নিজেদের এই বাড়িতে সব কিছু গোছাচ্ছি, কিন্তু প্রথমেই ইচ্ছে ছিল যে ঠাকুরের সিংহাসনটা করবো, কিন্তু এই ধরনের না আইডিয়াটা করা বা খুঁজে পাওয়া একটু সময় লেগে গেছিলো সেটার জন্য। কিন্তু ভেবেছিলাম যে অ্যাটলিস্ট যেন পয়লা বৈশাখের আগে কাজটা হয়ে যায়, আর আজকে একটা ভালো দিনে করতে পেরেছি। রেডিমেড হচ্ছিল না দেখে আমরা করছিলাম না, এটা রেডিমেড এরকম আমাদের যে সাইজ মতো লাগে ওটা পাচ্ছিলাম না। তারপরে যখন এই আমরা কাস্টমাইজ করে বানাতে সুবিধাটা পেয়ে গেছি, তখন আমরা করবো সেটা লাস্ট 2 মাসে করা হলো না, কিন্তু ফাইনালি হয়ে গেছে। চলো ভালো দিনের আগে হয়ে গেছে, নতুন বছরে ঠাকুরও নতুন আসনে বসবে। সেটাই, নতুন আসনে তো না, নতুন আসন নয়, বাট অ্যাটলিস্ট ঠাকুরের জিনিস গোছানোর মতো একটা জায়গা, যেটা ভীষণ দরকার ছিল। এতে ছড়ানো ছেটানো একদম ভালো লাগে না। আর আরো একটা ভালো ব্যাপার হয়েছে কি, যে মা আমাদেরকে টাকা পাঠিয়েছিল শিলিগুড়ি থেকে এই পয়লা বৈশাখে কেনাকাটি আর কি, সেটা প্রতি বছরই পাঠায়, হাজার মানা করলেও পাঠায়। তো আমাদের তো দেখেই এত কেনাকাটি হয়ে গেছে, তখন আমি মাকে বলছি ঠিক আছে তুমি যখন টাকাটা দিয়েছো, আমি ঠাকুরের সিংহাসনটা অর্ডার দিয়েছি, তাহলে ওটাতে অ্যাডজাস্ট করে নেবো। তো একটা ভালো জিনিস হয়ে গেল। কেউ জিজ্ঞাসাও করেছিল যে কালকের ভিডিওতে দিয়েছিলাম না আমি, যেখানে আমাদের এটা ঢুকেছে, তো ওখানে একজন জিজ্ঞাসা করেছে যে কত পড়েছে আমাদের টেবিলটা। তো এটা কাস্টমাইজ করা আমাদের, ইনফ্যাক্ট যে পিছন দিকে এই টেবিলগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব যেখান থেকে করিয়েছি একই জায়গা থেকে করেছি। এটা আমাদের 4000 পড়েছে টোটাল, আর ফ্রি ডেলিভারি অ্যাক্রস ব্যাঙ্গালোর। তো আমাদের ডেলিভারির জন্য এক্সট্রা করে কিছুই দিতে হয়নি, 4000 টাকা লেগেছে। নিজেদের সাইজ মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পেরেছি। তো ওই আর কি, বেসিক্যালি যেটা রিনি বললো, মা কিছুটা দিয়ে দিয়েছে, ওটাই বলতে পারো যে মা কিছুটা দিয়ে দিয়েছে, আর বাকিটা আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি।
লাঞ্চের টেবিলে যে খাবারগুলো দেখছো এগুলো কিন্তু সেম খাবার গতকালকের বানানো, আর আমরা যেটা প্ল্যান করেছি কুক যেহেতু সানডে করে আসে না, তো এটা আমাদের আইডিয়া হয়ে গেছে যে আমাদের কোনো না কোনো দিন তো কিছু না কিছু এক্সট্রা হয়েই যায়। তো শুক্রবারটা এইভাবে প্ল্যান করেছি যে শুক্রবারে যা রান্না হবে পুরো নিরামিষ রান্না করে ওটাকে আমরা তুলে রেখে দিই। তো শনিবার দিন যেহেতু আমাদের নিরামিষ থাকে সেটা হয়ে যায়, আর শনিবার দিনটা আমরা রোববারের মতো করে রান্না বান্না করিয়ে রেখে দিই। তাহলে রোববার দিনটা আমরা হাতছাড়া করে একদম সুন্দর ম্যাক্সিমামটা করিয়ে রাখা আর কি রোববারের জন্য। নিজেরা করতেই হয়, ঠিক আছে। তো অ্যাটলিস্ট ওই তোমার সারাক্ষণ রান্না করে কাটাতে হয় না। তো ওইভাবেই আমরা প্ল্যান করে রেখেছি, ঠিক আছে রবিবারে না আসলেও আমরা ব্যবস্থা করে নেবো। তো এবার খেতে বসি, আই থিংক হ্যাঁ 2টো বাজে আমারও বেরোতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন তো মন্দিরে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে এখন। রিমু এখনও ফেরেনি, ও যে কাজে গেছে এখনও এসে পৌঁছয়নি। আমি ওই জন্য একা একাই চলে যাচ্ছি। একটুখানি ওয়েট করেছিলাম 6:30 অবধি, বাট আর ওয়েট না করে সোজা এখন যাচ্ছি মন্দিরে। অ্যান্ড আজকে যেহেতু হনুমান জয়ন্তী আছে সেই জন্য পূর্ণিমা থাকার জন্য একটুখানি প্রসাদও নিয়ে যাচ্ছি। দেখি কি ব্যবস্থা থাকে আজকে মন্দিরে। অনেকটা দেরি হয়েই যাচ্ছি, বলতে পারো 7:10 বাজে এখন। তবে এখন মন্দিরটাতে না 8টা অবধি বেশ ভালোই লোকজন থাকে, তাই অত চাপ নেই। আর এখানে যেহেতু সন্ধ্যেটা একটু দেরি করে হয় তাতেও কোনো অসুবিধা নেই। আই থিঙ্ক 7:30টার মধ্যে আমি চলেই আসতে পারবো। প্রচুর ভিড় আজকে মন্দিরে, আবার ভালোই হয়েছে আমি এখন একা একা আছি, জানি না রিমু আসতে পারবে কিনা। তো হাত পা ধুয়ে নিয়ে তারপরে মন্দিরে ঢুকি। আজকে কিন্তু প্রসাদে আছে সুন্দর লাড্ডু, আর সাথে তো পোঙ্গল বড়া ছিল কিনা বলতে পারবো না। আর এই যে পুজো দিয়ে এখন আমি বেরোচ্ছি, আর প্রচুর ভিড়, প্রচুর মানুষজন আসছে। অনেক জুতো টুতো এখানে দেখতে পাবে, তাহলেই বুঝতে পারবে যে কতটা ভিড়। অনেক অনেক ভিড় আজকে। সুন্দর প্রসাদ নিয়ে এখন বাড়ি ফেরার পালা। রিমো জানি না কতদূর পৌঁছেছে, ওর আজকে প্রচুর দেরি হয়ে গেল এই ট্রাফিকের জন্য। বাট ভালোই লাগলো আজকে দিনে দেখি সবাই খুব সেজে বুঝে এসছে। হ্যাঁ আমাদের ওদিকেও তো হনুমান জয়ন্তী অনেক সুন্দর করে পালন করা হয়। ঘরে গিয়ে আজকে ঠাকুরের শেরটা গুছাবো, আজকে সারাদিনে আর সময় পাইনি, কেন জানি আর হয়ে উঠলো না। বাড়ি এসে 1 কাপ গরম গরম চা না খেলে তো হচ্ছে না। প্রসাদ খেয়েছি অবশ্য, মিষ্টিটা একটু অ্যাভয়েড করার ইচ্ছা আছে, সেই জন্য কম কম খাওয়া। আর হইচইটা চালিয়েছিলাম আজকে দুপুরে বসে। লজ্জা 2 দেখেছি আমি, একা একাই দেখেছি। সাউন্ডটা স্টার্ট হয়ে গেছে। দুপুরবেলাতে বসে লজ্জা 2টা দেখেছি, বেশ ভালো লেগেছে। আগের বারের থেকে এই পার্টটা বেটার লাগলো আমার। আর হ্যাঁ আই থিঙ্ক এটা একটা ফার্স্ট সিরিজ হবে হইচইতে যেটা অ্যাটলিস্ট 2টো সিজনে শেষ করে দিল, বাকিদেরা শেষ করে না। এছাড়া আরেকটা খুব সুন্দর শো এসছে জয়া হাসানের, সেটা দেখার প্ল্যান আছে। মোস্টলি এটা একটা বাংলাদেশি সিরিজ যতটুকু বুঝতে পারছি, সিরিজ না ফিল্ম আমি জানি না, ইচ্ছা আছে ওটাও একটু আজকে দেখার। যদি একা একা যেহেতু থাকছি এখন আপাতত, বাড়িতে রিমো নেই, ভাইও চলে যাচ্ছে এখন জিমে, তাই ভাবলাম যে আমি বসে বসে আমি হইচইটা এনজয় করি। জিম্মি বলে শোটা রয়েছে, এটাই খুঁজে বার করলাম, সেটা জয়া হাসান আছে, তো সেটা ভাবছি এখন দেখবো। একটা ছোট্ট কাজ নিয়ে বেরিয়েছিলাম, বাপরে এই ছোট কাজের জন্য যে এতটা সময় আমার লাগবে সেটা বুঝতে পারিনি। কাজে মোটেও সময় লাগেনি, কাজ কিন্তু হয়ে গেছে 15-20 মিনিটের মধ্যে। যেতে আসতেই আজকে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। 3:30টায় বেরিয়েছি, আর সে আমার কাজ ছিল হোয়াইটফিল্ডের কাছাকাছি। তো 3:30টায় বেরিয়েছি, গিয়ে পৌঁছাতে প্রায় 5টা, ইনফ্যাক্ট 5টার পরেই গিয়ে পৌঁছেছি। 1.5 ঘন্টা লেগেছে। যদিও এখান থেকে যখন বের হচ্ছি তখন ম্যাপের মধ্যে দেখাচ্ছে 40 মিনিটস, সে আমার গিয়ে পৌঁছাতে অলমোস্ট 1.5 ঘন্টা। এখন আসার পথে তো আরো মানে মাথা খারাপ হয়ে গেছে। হার্লু রোডের মধ্যেই আমার আধা ঘন্টার উপরে লেগে গেছে, এত ট্রাফিক। মাথা ব্যথা এখন একদম ঘেটে রয়েছে। তবে আসার পরে দেখছি খিদাও পেয়েছে, আর রেনিও একদম কি যেন করেছো তুমি, পপার্স না, ভেজ পপার্স গুলো যেগুলো আমরা ডিমার্ট থেকে এনেছিলাম সেটা দেখছি ফ্রাই করে রেখেছে। তো সেইগুলোই এখন একটু খাই। আবার খিদা পেয়েছে না, চা তো খাবো না, দেখি একটু ম্যাগি ট্যাগি কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন দেরি হয়ে গেছে অনেকটা, 9:15 বাজে। হ্যাঁ 9:15টাই অলমোস্ট। গত 3 দিন ধরে বৃষ্টি হবে করে করে গুমোট একটা ওয়েদার ছিল, ফাইনালি এই বৃষ্টিটা নামলো। আমি যখন ঘরে ঢুকছি তখনই ছিটাফোটা একটু পড়া শুরু হয়েছিল। তাও তখন একবার ভেবেছিলাম যে হয়তো বৃষ্টিটা নামবে না, আজকেও ছিটাফোটা পড়েই থেমে যাবে, কিন্তু না, বেশ সুন্দর বৃষ্টি নেমেছে। কালকে সানডে আছে, বাড়িতে থাকবো আর বেশ আরামে থাকা যাবে একটা দিন। আবার ঢুকে আসলাম এখন কিচেনে একটু রান্নাবান্না করার আছে। রান্নাবান্না বলতে সেরকম কিছুই না, ভাত বসাবো, রিনি রুটি বানাবে, আর আমি একটু বেগুন ভাজা করে দেবো। আর করতে গিয়ে দেখি সিলিকন স্প্যাচুলাটা একেবারেই বাজে অবস্থা, একদম ভেঙেই গেছে, মানে বেসিক্যালি খুলে বেরিয়ে এসছে। কাঠের হ্যান্ডেলগুলো থাকে, এখান থেকে বেরিয়ে এসে, এটা অনেকদিন ধরেই অসুবিধা করছিল। আমি কোনো রকম এটাকে জোড়াতালি করেছিলাম সেই যে কি বলে সিলিকন গাম দিয়ে, কিন্তু একেবারেই গেছে এটা। তবে এটা যাবে অবস্থাতেই ছিল, এই জন্য আমি
আরো 3টে সিলিকন স্প্যাচুলা অর্ডার করে দিয়েছিলাম আজকে ডেলিভারও হয়ে গেছে। যে আগারোর এই সিলিকন স্প্যাচুলার সেটটা 3টা স্প্যাচুলা, এটার আই থিঙ্ক 349 এর মতো পড়েছে। সকালবেলায় অর্ডার করেছিলাম, বিকালে পৌঁছে গেছে। সকালবেলায় দেখছিলাম এটা আবার নড়বড়, তো বারে বারে এরকম ফিক্স করে আর ইউজ করা যাচ্ছে না। এটা এখন যাবে ডাস্টবিনে আর ইউজ করবো এখন নতুনটা বেশ সুন্দর। এটার শেপটাও দেখতে পাচ্ছি একটু বেন্ড, এটা দিয়ে বেশ উল্টানো পাল্টানো করতে বেশ ভালো হবে। চলো নতুন জিনিস দিয়ে একটু ইউজ করে দেখি। ডিনার করে উঠলাম, জাস্ট উঠেই এসেই বারান্দাতে দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দর এখন হাওয়া চলছে, পুরো পরিবেশটা ঠান্ডা করে দিয়েছে। এমনিতেই বৃষ্টি পড়েছে, বাইরে লোকজনও নেই, সব বাইরেটাও ঠান্ডা, হাওয়াটাও চলছে একদম খুব সুন্দর ঠান্ডা। আজকে তো পূর্ণিমা, কিন্তু পূর্ণিমার চাঁদ আর আজকে দেখতে পাচ্ছি না। মেঘলা তো হয়েই রয়েছিল 3-4 দিন ধরে, চাঁদটা কিছুই দেখা যাচ্ছিল না। আজকে বৃষ্টি নামাতে কালকে আশা করছি আকাশটা একটু পরিষ্কার হবে, আর এই ঠান্ডা ওয়েদারটা 1-2 দিন অ্যাটলিস্ট কন্টিনিউ যেন হয়। তবে পূর্ণিমা দিয়ে মনে পড়ছে, অ্যাকচুয়ালি মাথার মধ্যেই ছিল, ভেবেছিলামই আজকে বলবো, কিন্তু মাঝখানে একটু ব্যস্তই হয়ে পড়লাম, তাই এইটা নিয়ে আলোচনাই করা হলো না। রেশমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে আমাদের বাড়িতে লাড্ডু গোপাল মানে আমাদের বাড়িতে লাড্ডু গোপাল আছেন, আমরা কি করে লাড্ডু গোপালের পুজো করি, কি করি, সেটা জানতে চেয়েছেও। তো আমি একটু লম্বা করে বলছি, বেশি চেষ্টা করবো ছোট করে রাখার, কিন্তু লাড্ডু গোপাল কি করে এসেছে আমাদের বাড়িতে সেটা না বললে হয়তো বুঝতে পারবে না। তো বেসিক্যালি আমাদের বাড়িতে না 2 বাড়িতেই লাড্ডু গোপাল বসানো নেই, মানে 2 বাড়িতে বলতে শিলিগুড়িতেও লাড্ডু গোপাল নেই, আমাদের মার্ঘেটার বাড়িতেও লাড্ডু গোপাল নেই। তো কোনোদিনও ভাবিও নেই যে লাড্ডু গোপালকে বাড়িতে আনবো, এসব নিয়ে কোনোদিনও কোনো রকমের চিন্তা ভাবনা মাথাতেই ছিল না। তারপরে হঠাৎ করে যখন অনেক বছর, এত বছর বাদে পল্লবী আর শ্রীতনুর সাথে আমাদের পরিচয় হলো 2022-এ, এখন প্রথমবার পল্লবীদের বাড়িতে, পল্লবী খুব বড়সড় করে জন্মাষ্টমী পুজো করে, তো সেখানেই আমাদের লাড্ডু গোপাল মানে ওই পুজোতে পার্টিসিপেট করা, থাকা, সব কিছু করেছি। তখন রিনি এমনি একবার পুজোর থেকে এসে হঠাৎ করে জাস্ট একটা প্রকাশ করেছিল যে কোনোদিন যদি হয় আমরাও লাড্ডু গোপাল বসাবো। আমি তখন একদম অবজেক্ট করেছিলাম, আমি বললাম না, এসব মুখেও এনো না, কারণ মানে ফট করে একটা ইচ্ছা প্রকাশ করা, তারপরে যদি এটা না করা যায় তখন একটু মনের মধ্যে খুঁটখুটি থেকেই যায়। আমি বললাম এরকম মুখেও এনো না, লাড্ডু গোপাল আনবো, করবো সেই করবো, এসব এখন বলো না। যদি আসার থাকে সে কোনোদিন নিজেই এমনি দেখবে কোনো রকম পরিস্থিতি হয়ে গেছে, এটা বলবে না যে আমি আনবো। আর নিচেই তখন পল্লবী আর শ্রীতনুদের সাথে হয়, আমি বলেছিলাম যে যদি তোমার কোনো রকমের ইচ্ছা থাকে, প্রকাশ থাকে, থাকে, এগুলো সেটা পল্লবী আর শ্রীতনুর কাছে তো লাড্ডু গোপাল আছে, সেখানেই জন্মাষ্টমীতে আমরা প্রতি বছর কিছু একটা দিয়ে দেবো। তো এখান থেকেই কথাটা শুরু হয়। তারপরে তো মোটামুটি এ নিয়ে আর কোনোদিনও আলোচনা হয়নি। পরের বছর আবার পুজোর সময় রিনি আবার মুখে একই কথা এনেছে যে জানি না, আমার খুব ইচ্ছা করছে লাড্ডু গোপাল যদি আনতে পারি আমরা এনে বসাবো কোনো একদিন। এটা বলেনি যে এর মধ্যে বসাবো, বলে কোনো একদিন বসাবো। আমি তখনও সেম কথাই রিপিট করে বলেছিলাম যে না, এরকম কিন্তু একদম বলো না। তারপর ঘটনাচক্রে এরকম হলো যে তার পরের বছর আমাদের একটু চাকরি বাকরি নিয়ে, বেশ টানাটানি এসব নিয়ে, মানে খুব পরিস্থিতি মেন্টালি আমাদের টিয়ে সব খুব ঘেটে রয়েছিল। তখন আমরা ভাবছিলাম যে আরে কি করলে কি হয়, মানে কিছুতেই দেখছি মানে দুজনেরই জব বলো, বলো, আর তখন খুব রিসেশনের জন্য ফায়ারিং টায়ারিং চলছে। আমাদেরও মনে হচ্ছিল কি যে এই চাকরি গেল, এই হবে সেই হবে, খুব মেন্টালি আমরা ভুগছিলাম। তখন হঠাৎ করে একজন বললেন যে তোমরা লাড্ডু গোপাল রাখো বাড়িতে, সব দেখবে সব ঠিক হবে। কে বলেছে না বলেছে এটা নিয়ে বেশি ডিটেলস বলবো না, মানে কারণ আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ দিস। তো হঠাৎ করে একজনই বললেন যে তোমরা বাড়িতে লাড্ডু গোপাল আনো, লাড্ডু গোপাল আনলে দেখবে আস্তে ধীরে সব ঠিক মতো হয়ে যাবে। তো তখনও না অনেক চিন্তা ভাবনা ছিলাম যে অ্যাকচুয়ালিতে কি আনাটা উচিত হবে, কারণ আমরা যতটা জানি লাড্ডু গোপাল আনলে লাড্ডু গোপালকে 3 বেলা করে সেবা করতে হয়, অনেক রকমের নিয়ম কানুন রাখতে হয়, আমাদের জানা মতো এটাই ছিল। তো সেই কারণে আমরা একবার এটা কোশ্চেনও করেছিলাম যে দেখো আমরা অফিসে থাকি, দিনের মানে অলমোস্ট আধা দিনের বেশি আমরা অফিসেই কাটাই, তো লাড্ডু গোপাল বাড়িতে একা থাকবে, এইগুলো মানে মানুষরা নিয়ে ঘুরে নিজেদের সাথে সাথে, বাজারে গেলে পর্যন্ত বাজারে নিয়ে যায়, আমাদের পক্ষে তো এগুলো করা সম্ভব হবে না, এটা কি মানে তাই লাড্ডু গোপালকে বাড়িতে আনা কি উচিত হবে? তখন উনি বললেন যে এসব কিছু করতে হয় না, তোমরা লাড্ডু গোপালকে যেভাবে মেনে নেবে লাড্ডু গোপাল সেইভাবেই থাকবে।
তো অনেক বলার পরে, অনেক চিন্তাভাবনা করার পর ফাইনালি গেল বছর মানে 2024-এ দোল পূর্ণিমার দিন আমরা লাড্ডু গোপালকে ফাইনালি বাড়িতে আনি। আর সেই লাড্ডু গোপালকে যে রিনির ইচ্ছাটা ছিল সেটা পূর্ণ হয়েই গেল কিছু না কিছু করে। তো লাড্ডু গোপাল বাড়িতে আসলো বলতে আমরা কিন্তু অ্যামাজন থেকেই দেখে অর্ডার করেছিলাম। এখানে প্রচুর জায়গায় দোকান টোপাটে খুঁজেছিলাম, এখানে এতগুলো দশকর্মা ভাণ্ডার আছে, কোথাও আমরা ভালো লাড্ডু গোপালই মানে পাচ্ছিলাম না, কোনোখানে পছন্দই হচ্ছিল না। তারপরে অ্যামাজন থেকে একবার দেখে আমরা ভাবলাম যে না ঠিক আছে এটাই অর্ডার করি, দেখি কেমন আসে। সেখানে যখন আসলো আমাদের খুব পছন্দ হলো। লাড্ডু গোপালের সাথে আবার ড্রেস সবই দেখছি একটা পুরো কম্বোই এসেছে। তো বেশ ভালোই হলো। দোল পূর্ণিমার দিন আমরা স্থাপিত করলাম পূর্ণিমার দিন। তো এবার রেশমির প্রশ্নতে আসছি যে আমরা কি করে লাড্ডু গোপালের পুজো করি। আমরা কিন্তু আহামরি করে কিছুই করি না। আমাদেরকে যিনি বলেছিলেন লাড্ডু গোপাল বসাতে, তিনি আমাদেরকে বলেছিলেন যে লাড্ডু গোপালকে স্থাপিত করো, দোল পূর্ণিমার দিন রং টং দিয়ে সুন্দর করে একদম পঞ্চামৃত দিয়ে স্নান টান করিয়ে তারপরে রং টং দেবে। আর তারপরে প্রতিদিন লাড্ডু গোপালকে জাস্ট নর্মাল যেরকম তোমরা সব ঠাকুরকে পুজো দাও যে সেরকমই পুজো করবে। আর বাস মনে করে লাড্ডু গোপালকে প্রতিদিন একটা করে লাড্ডু প্রসাদে দিতে। সেটা যে কোনো লাড্ডুই হতে পারে, বুন্দিয়া লাড্ডু হতে পারে, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, যে কোনো রকমের লাড্ডু নাড়ু কিছু একটা বলছে, কোনো রকমের একটা লাড্ডু সবসময় দেবে প্রসাদ। বাস এইটুকু করলেই হবে, বাকি ফুল ধূপ এগুলো তো আমরা দিয়েই থাকি। তো সেটা যখন উনি বললেন তখন সাহস করে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে না ঠিক আছে সেটা করা যেতেই পারে। তো আমরা এইভাবেই পুজো করি। আমরা লাড্ডু গোপালকে স্থাপিত করার পর এই নাড়ু দিয়ে রোজ যে কোনো রকমের লাড্ডু, ইউজুয়ালি আমাদের এখানে বাদামের লাড্ডু হয়, চীনাবাদামের লাড্ডু হয়, বা এখানে রাগি লাড্ডু পাওয়া যায়, বা এই যে কী যেন বলে রাজগিরা লাড্ডু এখানে না খুব ফেমাস আর খুব হেলদিও হয়। তো রাজগিরা লাড্ডুটাই আনা হয়, এগুলো দিয়েই পুজো দিই আমরা। আর তার বাদে বিশেষ করে পূর্ণিমার দিনগুলোতে আমরা নিরামিষ খাই, এর বাদে আর কিচ্ছু আলাদা করে করি না। পূর্ণিমার দিনগুলো মনে করে আমাদেরকে বলেছিলেন যে পূর্ণিমার দিনটা নিরামিষ খেতে, তো পূর্ণিমার দিনটা নিরামিষ খাই। আর তার বাদে ওই এখন যখন লাড্ডু গোপাল আছে তো জন্মাষ্টমী পালন করা, একটু যেমন করে আমরা পারি সেরকমভাবেই আমরা পুজো টুজো করি। গেল বছরের জন্মাষ্টমীর ব্লগটা যদি দেখে থাকো তো জানবে। তো এটাই ছিল আমাদের লাড্ডু গোপাল আমাদের বাড়িতে আসার গল্প, আর লাড্ডু গোপালকে আমরা কী করে পুজো করি। তো আশা করছি রেশমি তোমার প্রশ্নের উত্তরটা দিতে পারলাম। যদি তার বাদে কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই আমাদের জানিও। আমি যদি কিছু ইনফরমেশন শেয়ার করতে পারি তার বাদে আমি নিশ্চয়ই শেয়ার করব। চলো আমি এখন একটু হাওয়া খাই, সত্যি এত সুন্দর হাওয়া চলছে বাড়িতে, এখন ঢুকে মানে রুমের ভিতরে ঢুকে বসে থাকতে ইচ্ছা করছে না। তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিজ দেখবে? জিমি জয় হাসানকে দেখতে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। একটু পজ করো। সিরিজটা কি কয়টা এপিসোড আছে? জিমি অঘটন ঘটন পাতিয়সী কি জানি প্রতিয়সী জানি না, বুঝি না, মানি না, মানেটাই জানি না। বাই দ্য ওয়ে রিনি এখন দেখছে একটা বাংলাদেশি সিরিজ না? হ্যাঁ হইচই তো এখন বাংলাদেশেও সিরিজ বানায়। খুব মজার, একটু ফানি টাইপের কমেডি, ক্রাইম কমেডি, ক্রাইমই তো, হ্যাঁ ক্রাইমই তো হচ্ছে, চুরি করছে ইয়ে করছে তো ক্রাইমই হলো, ক্রাইম কমেডি আর কি। জয় হাসানকে সত্যি দেখতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর অ্যাক্টিংও ভালো লাগে। রিসেন্টলি আরেকটা মুভি এসছে না ওর, ডাইনি না কি যেন, না মিমি না, হ্যাঁ মিমি, ডাইনিতে মিমি আছে। আরও একটা কোনো সিরিয়াল মানে মুভি এসেছে যেটার মধ্যে ও একা সোলো আছে, মানে ও লিড রোলে আছে, এখন নামটা মনে পড়ছে না। ট্রেলারটা দেখেছো তুমি? এই রিসেন্টলি ট্রেলারটা এসছে। যাই হোক, এনিওয়ে, তো তুমি কি তাহলে এটা দেখেই শেষ করেই ঘুমাবে? সকালে উঠেই বারান্দায় চলে এসেছি, প্রচণ্ড রোদ উঠে গেছে, আজকে অ্যারাউন্ড 8 o'clock বাজে এখন। আর দেন ফট করে আমি রিয়েলাইজ করলাম কালকে রাতে তো এই ভিডিওটাই শেষ করতে ভুলে গেছি। রিমা আমাকে বলে গেছিলো তুমি কিন্তু ব্লগটাকে এন্ড করবে, আর ও ঘুমিয়ে পড়েছে, তা ওর পিছনে পিছনে আমিও এসে ঘুমিয়ে পড়েছি। চলো আজকে এই ভিডিওটা তো এখানেই শেষ করলাম। হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, একটা অন্যরকম দিন কেটেছে আমাদের, বারবার করে সেই খুশিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এই ব্লগে কমেন্ট করবে, অনেক অনেক কমেন্ট চাই তোমাদের, লাইক করবে। আর পর একটা ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে, এখনকার মতো বাই।